রাষ্ট্রনায়ক মানে দুদেশের রাষ্ট্রনায়কের তৎপরতায়, সেটা তো খুবই আমাদেরকে আশার আলো দেখাচ্ছে। সত্যি সত্যি প্রতিবেশীদের সাথে অশান্তি কে চায়? সেখান থেকেই তো যত রকমের সমস্যা, মানে ইনসিকিউরিটি এগুলো তৈরি হয়। তো দেখুন, আমি তোমাদের সাথে যে কথা বলছিলাম, আপনাদের সাথে যে কথা বলছিলাম, সেক্ষেত্রে আমরা বারবারই এটার মধ্যে আসছিলাম, এই করোনা আবহ, লকডাউন, এগুলো আমাদের জীবনযাত্রা যে পুরো পরিবর্তিত হয়ে গেছে। লকডাউনের পরে আনলক অবস্থা, এখন আমরা অনেক ফ্রি, অনেকটা ফ্রি, কিছুটা ফ্রি, কিন্তু আমাদের যে নিয়ম কানুনের মধ্যে যেতে হয়েছে, সেটার জন্য কিন্তু আমাদের অনেক রকম একটা নতুন একটা জীবন, সেটা কারোরই অতটা ভালো লাগছে না, বিকজ এটা আমাদের খুব মানে বহু যুগ যুগ ধরে আমাদের যে তদানীন্তন আমাদের যে বলুন ভ্যালু সিস্টেম, বলুন বিলিফ সিস্টেম, যে মানুষের সঙ্গে মানুষের মেশা, মানুষের মনের সাথে মানুষের মনের আত্মীকরণ, যে যত মিশতে পারে সে তত আমরা আরেকজনের থেকে শিখি। কেউ কেউ আছে আমরা একটু একা থাকতে ভালোবাসি, একটু গুটিয়ে থাকি, কিন্তু তার মানে এই নয় যে আমরা আমাদের লোকজন পছন্দ করি না, হয়তো কিছুটা সিলেক্টিভ, সবার সাথে মিশতে পারি না, সেগুলো তো কিছু কিছু ভেরিয়েন্স আমাদের প্রত্যেক পার্সোনালিটির আছে। কিন্তু কিন্তু এই যে একটা ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরা, স্যানিটাইজ করা, এবং একটু মানে একটু কেন বেশ ভালো রকমের এই আতঙ্কের মধ্যে আমরা আছি, বিকজ এখনও কিন্তু করোনার মেডিসিন নেই। এবং আমরা জানি আমরা যাই কিছু করছি, পায়ে পায়ে সবসময় কিন্তু ইনভিজিবল যে আমাদের এনিমি, যাকে আমাদের পর্যদস্ত করে চলার মতন কনসিয়াসনেস সবসময় থাকতে হয়, যে আমাদের সবসময় কনসিয়াস থাকতে, একে কিন্তু মানে যেভাবেই হোক রুখে আমাকে আজকের দিনটার জন্য দিতে হবে, আবার কালকে ভাববো কালকের দিনটার জন্য দিতে হবে। এরকম একটা আবহাওয়া বাতাবরণের মধ্যে কিন্তু আমরা চলছি, এবং যথেষ্ট হেজিটেশন, স্লো লাইফ, সব জায়গাতে সময় যাচ্ছে, প্রচুর অপচয় হচ্ছে, এরকম কিছুর মধ্যে দিয়ে আমরা তো চলছি। তো ফলে আমাদের কিছুটা একটু মন মরা ভাব এটা আছে। এবার এই সারাদিন যদি সবসময় আমরা মন মরা ভাব এটা যদি সবসময় আমরা ভাবতে থাকি, তাহলে অটোমেটিক্যালি আরও বেশি আমরা ডিপ্রেশনের মধ্যে চলে যাব। তো এই থটগুলো যাতে তৈরি না হয় নিজের ভেতরে, যে পরিস্থিতি তাকে অ্যাকসেপ্ট করা, এবং সেটার মধ্যে দিয়ে কত সদর্থকভাবে চলতে পারি সেটার মধ্যে যেতে হবে। এবং আমরা সবাই যাচ্ছি, অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, ছোটো থেকে বড় বৃদ্ধ মানুষ আমরা সবাই এটাতে অভ্যস্ত হয়ে গেছি, গ্রাম থেকে শহর, দেশ থেকে দেশান্তর, সব জায়গাতে। একটা খুব কথা আমার মনে হলো, ইদানিং লাস্ট কয়েকটা দিন যেরকম দেখছি চারিদিকের আমাদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়ায়, এবং দেশ বিদেশের তো বটেই, যে একটা ভায়োলেন্স, একটা রাগ, মানে এগুলো অনেক কিছু কারণ আছে, তো বিশ্লেষণে যাবো না, কিন্তু সাইকোলজিস্ট হিসেবে এটা আমি বলে দিতে চাই, উল্লেখ করতে চাই, যেহেতু এই আমাদের যে সেশনগুলো হচ্ছে, এই যে আমি ভিডিওগুলো করছি, এগুলো কিন্তু সেশনের মতো, যেটাকে আমরা সাইকো এডুকেশনও বলতে পারি, সেখানটায় কিন্তু এই ব্যাপারটা আসছে যে আমাদের ডিপ্রেশনের একটা বড় কারণ কিন্তু হচ্ছে আমাদের ডিসস্যাটিসফ্যাকশান, যেখান থেকে আমাদের অ্যাঙ্গার তৈরি হয়। মানে আমি যেটা চাইছি যেভাবে হোক, সেটা না হলে কিন্তু আমার কি হচ্ছে, একটা রাগ হচ্ছে। যাই হোক, এই অ্যানালিসিসের মধ্যে আজকে যাবো না, আজকে খুব কম সময়ের মধ্যে আমি এটা বলার চেষ্টা করবো, রাগ কিন্তু একটা বড় কারণ, অ্যাঙ্গার কিন্তু একটা বড় কারণ, যেটাকে আমরা ম্যানেজ করতে যদি না পারি, তাহলে কিন্তু আমাদের ডিপ্রেশন হবে, অ্যাংজাইটি হবে। এবং আমি তো শয়ে শয়ে মানুষদের সাথে বহু বছর ধরে কাউন্সেলিংয়ে দেখা করছি, এবং নিজের পার্সোনাল লাইফের অভিজ্ঞতা, তাদের কাউন্সেলিং করার অভিজ্ঞতা, এটাতে আমি দেখেছি যে, এবং বিশ্বাসও করি যে মানুষের যে শারীরিক মানে অসুস্থতা, তার অনেকটার পেছনে থাকে কিন্তু তার এই রাগ সামলাতে না পারার অক্ষমতা। এটা একটা অক্ষমতা, মানে রাগ হবে না এরকম ব্যক্তিত্ব বলতে, রাগই নেই বলতে আমাদের কার কথা মনে পড়ে? বুদ্ধদেবের কথা মনে করতে পারি, গান্ধীজি, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা, মা সারদা, এদের কথা আমরা ভাবতে পারি। কিন্তু সাধারণত আমাদের সবারই রাগটা হয়, বা রাগ আমরা করে ফেলি। তো সেইটা একটা ভীষণ স্ট্রং ইমোশন, রাগ কিন্তু একটা ভীষণ স্ট্রং, ভীষণ পাওয়ারফুল ইমোশন। খুব সোজা কথা নয়, খুব ছেলে খেলা ব্যাপার নয় যে আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, আমি আমার রাগকে চেপে দিলে কি হয়, সাপ্রেস করে দেবো, এবং সেটার ফলে কিন্তু আমাদের ডিপ্রেশনই হয়। রাগ চেপে দিলে এবার আমরা কী করি, রাগে রেগে গেলাম,
কোনো কী কী কারণ সেগুলো আমি পরের আরেকটা ভিডিওতে আলোচনা করবো। কিন্তু যেটা হচ্ছে, যেটা আমার মেসেজটা দেওয়ার কথা যে দিতে চাইছি আজকে, যেটা হচ্ছে যে রেগে গেলে আমাদের কিন্তু নানান রকম মানসিক রোগ হয় এবং নানান রকম শারীরিক রোগ হয়, এবং তার ফলে কিন্তু রিলেশনশিপের প্রবলেম হয়, রিলেশনশিপ নষ্ট হয়ে যায়, নিজের জীবন নষ্ট করে ফেলি। এবং আরেকটা যেটা করে ফেলি আমরা, যে মুহূর্তের মধ্যে সেই রাগের পরিমাণ এতটাই হয়ে যায়, পরে রিপেন্টেশন হলেও কিন্তু আমি নিজেকে অনেক সময় বাঁচাতেই পারি না, সুইসাইড বা হোমিসাইড এরকম ঘটনা ঘটে যায়, যেটা আমরা চোখের সামনে প্রায়শই দেখছি। এবং এবং যেটা হয়, যদি আমি বেঁচে থাকি, প্রচুর রকমের শারীরিক মানসিক অসুস্থতা নিয়ে এবং সামাজিক অসুস্থতাও তৈরি হয়। সমাজের মানুষের চোখে আমার নিজের ডিগনিটি, আমার নিজের পজিশন, সেগুলো কিন্তু নানানভাবে হ্যাম্পার হয় যদি আমি নিজের রাগকে কন্ট্রোল করতে না পারি। এবারে রাগকে প্রথম হচ্ছে যে আমার রাগ হয় নানান রকম কারণে। আমরা প্রথমে আঙুলটা বাইরের দিকে দিই যে এগুলো করেছে বা এগুলো হয়নি, এই ইনজাস্টিস ইত্যাদি ইত্যাদি, তার জন্য রাগ হয়। সেটা তো ডেফিনেটলি পরিবেশের একটা প্রভাব থাকে, কিন্তু পরিবেশকে তো আমি পাল্টাতে পারবো না, এই বিশ্বাসটার মধ্যে তোমাকে সবসময় থাকতে হবে। পরিবেশে কারোর ওপর আমার খুব একটা হাত নেই, সেটা ফ্যামিলি হতে পারে, ওয়ার্ক প্লেস হতে পারে, আমার সোসাইটি হতে পারে, যে কোনো জায়গায়, তো ফ্রেন্ড সার্কেল হতে পারে। কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করতে পারি। এবার এই রাগকে প্রকাশ করি আমরা, যদি আমি রেগে যাই, রাগ প্রকাশ করি, নিজের তো ক্ষতি হয়। মানে ফার্স্ট তো আমি রেগে গেলাম মানে সেই নেগেটিভ ইমোশনটা আমার শরীরের মধ্যে, আমার ব্রেনের মধ্যে তৈরি হলো, সেটা আমার ক্ষতি করে, আমার সাইকোলজিক্যাল খুব ড্যামেজ হয়, আমার মানসিক অবসাদ আছে, কেন রেগে গেলাম, এত নাড়া করলো পারতাম, রেগে গিয়ে চেঁচামেচি, অশান্তি, বা আমি অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলাম। অনেকেই আমরা আছি, অনেক তথাকথিত বৃদ্ধজনও আছে, তারা রেগে গিয়ে কিন্তু খুব গালিগালাজ করে ফেলি, অথবা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিই, বাড়ি থেকে বেরিয়ে যায়। আবার কেউ কেউ সেটা করলে, এটা যদি কেউ করি একটা গ্রুপ, তাহলে কিন্তু তার নিজের ক্ষতি হয়, এবং সে যার উপর এটা করে বা যাদের উপরে করে তাদের তো ক্ষতি হবেই। একটা পরিবার পুরো নষ্ট হয়ে যায় যদি পরিবারে একজন মানুষও যদি থাকে যে তার নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, তার থেকে তার মানসিক একটা দুরারোগ্য ব্যাধিও, মানসিক অসুস্থতা তা তৈরি হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে এবার এই রেগে যাওয়ার ফলে ফেস লস হয়, সোশ্যাল প্রেস্টিজ নষ্ট হয়, রিলেশনশিপের ক্ষতি হয়। আমি রেগে গেলাম, আমি রেগে গিয়ে কিছু বক্তব্য রাখতে চাইলাম, সেটা আমাকে শিখতে হবে ওই একই বক্তব্য, একই কথা আমি বলবো, কিন্তু আমি না রেগে বলবো, অ্যাগ্রেসিভ মোডে না গিয়ে আর কি মোডে গিয়ে আমি কমিউনিকেট করতে পারি, সো দ্যাট আমার কথাটাও এক্সপ্রেসড হলো, আমার বক্তব্যটাও থাকলো, এবং আমার প্রেস্টিজও থাকলো, আমার শরীরও ঠিক থাকলো, পরিবেশ নষ্ট হলো না, যাকে বললাম তাকেও রেসপেক্ট করা হলো, এবং সে হয়তো শুনতে বা মানতে বাধ্য হলো, বা আমি বাধ্য হলাম যে কিছুটা নিজের যে কারণে রেগে গেছিলাম তার মধ্যে অতটা র্যাশনালিটি বা লজিক ছিল না, আমি অন্যের লজিকটা মেনে নিতে বা বাস্তবকে মেনে নিতে বাধ্য হলাম। তো একটা মিউচুয়াল একটা জায়গা তৈরি হলো, যেখানে আমার অ্যাটিটিউড যদি থাকে, যে আমি যদি শিখি, অ্যাটিটিউড আমাদের সবারই থাকে যে আমি আমার নিজেরও ভালো হোক, সবাইকে ভালো করতে চাই, অন্যের ভালোটা হচ্ছে না কেন তখন আমরা রেগে যাই। তো এই জায়গাটায় আমাকে একটা গ্রুপ এই কারণে তাদের রেগে যায় বলে তারা ভীষণ অসম্মানিত হয়, লোকজন থাকতে দেয় না, অ্যাভয়েড করে, ছোটদের কাছেও হাসির খোরাক হয়ে দাঁড়ায়, তারা সমাজের অন্যান্য লোকেদের কাছে তার ডিগনিটি অনুযায়ী সে সম্মান পায় না, সোজা কথা। দ্বিতীয় আরেকটা গ্রুপ আছে যারা কি করে, এইগুলোর ভয়ে আমাকে লোকে কিভাবে নেবে, উচিত কি উচিত হবে না, নিজের মধ্যে কনফিউশনের জন্য সে কী করে, তারা কি করে, রাগটাকে চেপে দেয়। এই যে রাগটাকে চেপে দিলাম, কিন্তু ওপরে আমি দেখাচ্ছি না আমার কিছু অসুবিধা নেই, ঠিক আছে, তোমরা যেটা চলছো সেটাই বলছো বা করছো, যেটাতে চলছো সেটাতেই আমি আছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার মন বা আত্মা, আমার আমার ইচ্ছে, সেগুলো তো মানে তোমার সেটাকে সাপোর্ট করে না। ফলে হচ্ছে আমি কিন্তু সাংঘাতিক ভেতরে ভেতরে গুমরাতে থাকি, কষ্ট পেতে থাকি, যেটা আমার নানান রকম শারীরিক অসুবিধা, শারীরিক ভঙ্গিমার মধ্যে সেটা প্রকাশ পাবে, রিলেশনশিপে প্রকাশ পাবে, এবং সবাই বুঝতে পারবে, অনেকেই বুঝতে পারে। আর যদি বুঝতে নাও পারে, আমার কিন্তু অনেকটাই ক্ষতি হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার নিজের ওপর নিজের রাগ হবে, কারণ কি আমি সত্যি কথা বলতে পারলাম না, যেটা বলার উচিত ছিল বলে আমার মনে হয়েছিল সেটাকে আমি প্লেস করতে পারলাম না, বিকজ ল্যাক অফ মাই স্কিলস। কী করে রাগকে ঠিক মতন পুট করতে হয়, প্লেস করতে হয় অন্যের সামনে, সেটা আমি জানি না বলে আমার এই একটা হীনমন্যতা তৈরি হয়। সেখান থেকে কিন্তু আমার অবসাদ আসে, এবং রাগটা যখন আমার এই ভেতর থেকে আমি ঢুকিয়ে নিই, চেপে দিই, তার
থেকেই বেশিরভাগ ডিপ্রেশনের সিদ্ধান্ত, সুইসাইড করার সিদ্ধান্ত বা অন্য লোকের কে ব্লেম করা, অন্যের সঙ্গে মানে অন্যকে দোষারোপ করে রিলেশনশিপের প্রবলেমে জড়িয়ে পড়া ইত্যাদি সমস্যা কিন্তু মারাত্মকভাবে হয়। ফলে আমার যখন এই ধরনের কোনো মানসিক অসুবিধা আসছে, ফার্স্ট আমাকে কিন্তু যদি ভাবি যে আমার রাগটাকে চেক করতে হবে, আমাকে শিখতে হবে, তখন যদি সাথে সাথে আমি কোনো সাইকিয়াট্রিস্ট বা আমার কাছাকাছি কোনো ডক্টর, যে কোনো নলেজেবল পার্সন তার হেল্প নিতে পারি। ফার্স্ট যদি আমি বন্ধুবান্ধব বা আমার পরিবারের লোকজন, পেরেন্টস, এদের কাছ থেকে তো আমি সাহায্য নিতে পারি। যদি দেখা যায় সেটা অ্যাডিকুয়েট হচ্ছে না, তাহলে পেরেন্টসেরও উচিত এবং সবার উচিত যে মানে ডক্টরের কাছে যাওয়া অথবা সাইকোথেরাপির মধ্যে যাওয়া। সাইকোথেরাপি, সাইকো অ্যানালিসিস, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এগুলো এগুলো হচ্ছে একটা বিরাট প্ল্যাটফর্ম, বিরাট বড় একটা জায়গা, যেটার মাধ্যমে আমরা আমাদের ডিপ্রেশন কমাতে গিয়ে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষটা কিন্তু তার রাগ প্রকাশ করতে পারে না। ইনএবিলিটি টু এক্সপ্রেস হিজ ওর অ্যাঙ্গার actually is responsible for his actually mental breakdown or depression or panic attack or anything else. এগুলো কিন্তু অনেকে হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায়, হাই বিপি হয়ে যায়, অনেকে ডায়াবেটিস হচ্ছে, ইভেন ক্যান্সারের মতো ওষুধও হচ্ছে, যেটা ইনকিউরেবল ডিসঅর্ডার সিম্পলি। কিন্তু সত্যি সত্যি দেখা গেছে যে সে অনেক সময় অনেকের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, সে কিন্তু রাগকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে না। এই রাগকে কন্ট্রোল করতে হলে কিন্তু আমাদের 4টে স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। আমি যদি পেছন থেকে ব্যাক করি, বিহেভিয়ার লেভেল, তারপরে হচ্ছে আমার তোমার বিহেভিয়ার লেভেল, তারপরে হচ্ছে আমার স্পিচ, আমার কথাবার্তার লেভেল, তার পেছনে হচ্ছে আমার ইমোশনাল লেভেল, তার পেছনে কিন্তু হচ্ছে আমার থট লেভেল। তার মানে আমাকে আমার চিন্তায় প্রথমে রাগ সম্পর্কিত যে চিন্তা ভাবনাগুলো আমার হয়, এটা করা উচিত, উচিত না, ও কেন এটা করলো, আমি কেন এটা করতে পারলাম, এক্সেট্রা যা কিছু হোক, সেই বা কনফ্লিক্ট বা স্ট্রেস যাই কিছু হোক, সেটাকে আমি রিজলভ করতে পারলাম না, মানে ঠিক চিন্তা করতে পারিনি। ফলে আমার ইমোশনটা নেগেটিভ হতে থাকে, আমার ডিপ্রেশন হতে থাকে, অ্যাংজাইটি, দুশ্চিন্তা হতে থাকে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা হতে থাকে। সেটা অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, সাইকোলজিক্যাল হতে পারে। এবং সেখান থেকে কিন্তু আমার যে আউটবাস্ট, সেটা আমার ভোকাল আউটবাস্ট, মানে যেভাবে আমি যেটাকে আমরা খুব বুঝে বলি যে নিজের ভেন্টিলেশনের জন্য আমি যেটা করি, প্রতিবাদ করে ফেলি ইত্যাদি ইত্যাদি, এগুলো এখান দিয়েও রাগটা প্রকাশিত হয়, সেই লেভেলটা। এবং আরেকটা লেভেল হচ্ছে বিহেভিয়ার লেভেল, যেটা বললাম জিনিসপত্র চুরি করে ইত্যাদি। মানে 4টে লেভেলের রাগকে আমার ম্যানেজ করতে হবে। আমি যদি কোনো লেভেলটা না পারি, অ্যাটলিস্ট বিহেভিয়ার লেভেলও রাগ ম্যানেজ করতে পারি, তাহলে অনেকটা আমার কিন্তু স্পিচ বা স্পোকেন লেভেলে, যেখানে আমি ভোকালি এক্সপ্রেস করছি, সেইখানটা অনেকটা ম্যানেজ হবে। তাহলে দেখা যায় যে ইমোশনও অনেকটা ম্যানেজ হয়ে যায় এবং থটগুলো থেকে গেল, সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে যদি ল্যাপস হয়, আমি রাগ আর কন্ট্রোল করতে পারলামই না, সেই জায়গাটা একদম কিওর করতে গেলে আমার কিন্তু থট লেভেল অব্দি পৌঁছাতে হবে। তার জন্য প্রচুর টেকনিক্স আছে, থেরাপিতে যেতেই হবে, কিছুটা সময় দিতে হবে, থেরাপিস্টকে সময় দিতে হবে, ডক্টরকে সময় দিতে হবে, অনেক সময় আমাদেরকে মেডিসিনও নিতে হয়। মেডিসিন প্লাস সাইকোথেরাপি এভাবে একটা গ্রুপ সাপোর্টিভ থেরাপি হিসাবে একটা কাজ করতে হয়। তার মধ্যে যদি যেতে পারা যায়, তাহলে কিন্তু অদ্ভুত সুন্দর একটা এডুকেশন নিজেরও হয় এবং তার ফলে নিজের কন্ট্রোলটা আসে, হাউ ক্যান আই ম্যানেজ, বিকজ পরিবেশে তো আমাকেই থাকতে হবে। তো আই হ্যাভ টু নো দ্য ইউনিক ওয়ে টু ম্যানেজ মাই ইমোশন। এই ইমোশন ম্যানেজমেন্টের এই অ্যাঙ্গারটা ম্যানেজ করতে পারলে দেখা যায় যে ডিপ্রেশন বা শারীরিক অসুস্থতা বা একটা উইজিক্যাল ইম্পালসিভ কোনো ডিসিশন, সেটা সুইসাইড হোক, হোমিসাইড হোক, এগুলোর মধ্যে খুব এডুকেটেড পার্সন, খুব ইকোনমিক্যালি এনরিচ পার্সনদেরও যেতে হয় না, গ্রাসরুট লেভেলের মানুষদেরও তারা খুব কমই এই ধরনের জিনিসের মধ্যে যান। মিডিওকার যারা মাঝামাঝি যারা আছে, তাদেরও কিন্তু যাবার দরকার, তখনই যেতে তারা পারবেন না যদি তারা এই ট্রেনিংটা নেন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, ডিপ্রেশন হলে অবহেলা করবেন না, ভাববেন যতক্ষণ আপনি নিজে পারছেন তো ডেফিনেটলি করবেন, কিন্তু অবহেলা করবেন না। এবং যদি রাগ সামলাতে না পারেন, এটা যদি আপনি চিনতে পারেন সিমটমটা, ঠিক যেমন করোনার সিমটম আমরা শুনে শিখে গেছি এবং নিজেরাই অনেক এখন সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে সেটাকে সামলাতে, ঠিক তেমনি এটাও ভাইরাসের মতো চোখে দেখা যায় না, শুধু তার
সিমটমগুলো দেখা যায় যে এই মুহূর্তে একটা রাগের থট বা হিংসার থট আসছে এবং মনে হচ্ছে এটাকেই আমি একটা হাতিয়ার করতে চাইছি স্ট্র্যাটেজিক্যালি। কাউকে শেখাতে এবারে সে ছেলে মেয়ে হতে পারে, ছোট স্টুডেন্ট হতে পারে, যে কোনো লেভেলে অফিস হতে পারে, বসকে আমি শিক্ষা দিতে চাই বা বস ভাবলো আমি সাবঅর্ডিনেটদের শিক্ষা দিতে চাই। তো এইটা একটা আমার স্ট্র্যাটেজিক ওয়ে অফ অ্যাঙ্গার। আমি ওর উপর রাগ করি না, আমি ওকে খুব ভালোবাসি, বাট ইটস এ স্ট্র্যাটেজিক ওয়ে অফ অ্যাঙ্গার। দ্যাট ইজ অলসো ভেরি হার্মফুল ফর এভরি পার্সন। যে করে তার জন্য, যার উপরে বা যাদের উপরে করা হয় তাদের ক্ষেত্রে তো বটে এবং পুরো পরিবেশটা নষ্ট হয়। তো ফলে হচ্ছে এগুলো রিস্ক না নিয়ে নিজের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করা এবং অ্যাঙ্গারকে কী করে চ্যানেলাইজ করতে পারা যায়, সো দ্যাট I am feeling comfortable with the other persons. I can help myself and I can help also the other people. এটার মধ্যে কিন্তু যাওয়া আমাকে একটুখানি অনেক সময় শিখতে হয়। সেটা যে কোনো বয়সে যে কোনো মানুষই শুরু করতে পারে না। আমিও নিজের জীবনের ঘটনাগুলো অ্যানালিসিস করতে শেখার পরে আমি কিন্তু নিজে শিখে কিন্তু আমি দেখেছি হ্যাঁ আমি অনেক ব্যালেন্স থাকতে পারি ভীষণ ক্রিটিক্যাল বা ভীষণ কঠিন পরিস্থিতিতে, কঠিন খুব ডিফিকাল্ট পার্সনদের সাথে, যাদের সাথে অনেকেই অ্যাডজাস্ট করতে পারে না, আমার একটু ভালো হয় না তাদের সাথে কাজ করতে, মিশতে বা বাড়িতে থাকতে। তো এটা আমি কিন্তু সাইকোলজি না করলে, নিজের ওপরে এক্সপেরিমেন্ট না করলে, নিজে এগুলো ট্রেনিং না করলে পারতাম না। প্র্যাকটিস দরকার, সময় দরকার। তো প্লিজ এটা জন্য ভাববেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুব অল্প সময়ের মধ্যে আমি বলার চেষ্টা করলাম, আবারও পরে নিশ্চয়ই এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কিন্তু আপনারা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কীভাবে করতে পারেন যে কোনো বয়সে, যে কোনো অবস্থা থেকে, এবং বাড়ির লোকদেরকেও কী করে হেল্প করতে পারেন, বিশেষ করে ছোটো ছেলেমেয়েদের, স্কুল লেভেলে যারা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে, তো সেটা যদি হেল্প করতে পারেন তাহলে তো আপনি বিরাট কাজ করবেন। তো এটা আমার মনে হয় সচেতনতা, এই ব্যাপারে সচেতনতা দরকার। চারটে লেভেলকে ভুলে যাব না, থট, মাই ইমোশনস বা আমার ফিলিংস, আরেকটা হচ্ছে আমার ভার্বাল এক্সপ্রেশন অ্যান্ড মাই বিহেভিয়ার, যেটা একেবারেই বেরিয়েই গেল। ভার্বালি অনেক সময় আমরা বলতে গিয়েও চুপ করে যায়, তো বিহেভিয়ার লেভেলে চলে গেলে কিন্তু একটা মারাত্মক অবস্থা আমি পৌঁছে যেতে পারি। তখন যে মানুষটা আমি, সেই মানুষটাই কিন্তু আর থাকি না। এতটা কথা তোমরা জানি, আমরা দেখেছি বা নিজের জন্য এক্সপিরিয়েন্স করেছি, দুরকমই হতে পারে। তো প্লিজ আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাঙ্গার নিয়ে প্রবলেম হলে সেটা ম্যানেজমেন্টের জন্য কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে বা যে কোনো ডক্টরের সাথে, যে কোনো ডক্টর ফ্রেন্ড আর রিলেটিভস যেই বলুন কেন তার সাথে যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্তই থাকবে। নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং অন্যকেও তাদের ইমোশন ম্যানেজ করে শান্তিতে থাকতে হেল্প করবেন।